জাপানের সঙ্গে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই, দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে বললেন প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে গাজীপুর ও সিলেটে কঠিন লড়াইয়ের আভাস, অংশ নেওয়া নিয়ে এখনো সংশয়ে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। গোল্ডেন মনিরকে সহযোগিতাকারী রাজুক কর্মকর্তাদের ধরতে জাল পেতেছে দুদক, তথ্য চেয়ে রাজুকের কাছে চিঠি। গ্যাস লাইন নিয়ে রাজধানী জুড়ে আতঙ্ক, দীর্ঘদিনের পুরানো লাইন নিয়ে দুশ্চিন্তাস, বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। ৯ দফা বাড়ানোর পরও কোটার ৩,০০০ ফাঁকা, আর বাড়বে না নিবন্ধনের সময়। ২১ মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। মাদকের স্বর্গরাজ্য কুষ্টিয়া সীমান্ত, মাসে হাত বদল হচ্ছে ২০০ কোটি টাকার মাদক, ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এবং আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে কাল থেকে সিলেটে ক্রিকেট ক্যাম্প, থাকছেন না সাকিব, লিটন ও দাফিজ। শুভেচ্ছা, ঈদ মোবারক। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, বলছিলাম একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব থেকে সফলভাবে কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে মন্তব্য করেন বাংলাদেশ সরকার প্রধান। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের সহযোগিতা চান শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৃষি, বিনিয়োগ ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে 7টি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মিরাজ মেজু রিপোর্ট। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর। বুধবার শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে দেয়া হয় আনুষ্ঠানিক গার্ড অব অনার। পরে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন দুদেশের প্রধানমন্ত্রী। কৃষি, মেট্রো রেল, শিল্পোন্নয়ন, জাহাজ রিসাইকেলিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতায় সম্পাদিত 8টি সমঝোতা স্মারক ও চুক্তি বিনিময় করে দুই দেশ। পরে যৌথ বিবৃতিতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ উত্তর দ্রুততম সময়ে বাংলাদেশকে জাপানের স্বীকৃতি দানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। Japan occupies a very special place in the hearts of the people of Bangladesh. Japan was among those few countries that gave early recognition to Bangladesh on 10 February 1972. Prime Minister Kishida and I have discussed today the entire gamut of our bilateral relations. We are happy that Bangladesh and Japan have successfully elevated the bilateral relations to a strategic partnership from the existing comprehensive partnership. এই সময় রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। We also discussed about Rohingya crisis. Overdue presence of the Rohingya has seriously been affecting the lives and livelihoods of the local communities in Bangladesh. We requested Japan to help finding a durable solution to the crisis by using its channel of communication with Myanmar. দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে ভবিষ্যতে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। মিরাজ মেজু, দেশ টিভি, ঢাকা। এর আগে জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জাইকার প্রেসিডেন্ট, সেখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেট্রোর চেয়ারম্যান। সকালে টোকিওর আসাসাকা প্যালেসে প্রথমেই সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিতো। বৈঠকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জেট্রোর চেয়ারম্যান ডক্টর ইশিগুরো নোরিহিকো। আরও সাক্ষাৎ করেন জাপান কমিটি ফর ইকোনমিক কোঅপারেশনের চেয়ারম্যান ফুমিয়া কোকুডো ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি লীগের প্রেসিডেন্ট তারো আসো।
রাতে জাপানের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতিকে ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তফসিল হওয়া 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনও সংশয়ে বিএনপির সাবেক ও সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও সম্ভাব্য প্রার্থীরা সবুজ সংকেত পেতে তাকিয়ে দলের হাইকমান্ডের দিকে। দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের মতে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিকে জোরালো করতে হলেও বিএনপির উচিত সিটি নির্বাচনে অংশ নেয়া। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলছেন, দলের কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দেশের 5 সিটি কর্পোরেশন নির্বাচনে এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শিডিউল অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে 25 মে, 12 জুন অনুষ্ঠিত হবে খুলনা ও বরিশাল এবং 21 জুন হবে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। দলীয় এমন অবস্থানেও নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপির সাবেক ও সম্ভাব্য প্রার্থীরা। তাদের দাবি, নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার। নাগরিক হিসেবে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আমিও তার বাইরে। আমি মনে করি হাইকমান্ড এই বিষয়টি বিবেচনা করবে। লড়াই শক্ত প্রার্থী, সাহসী প্রার্থী দিয়ে ভোট যুদ্ধে অংশ নিয়েও আন্দোলনকে বেগবান করা যেতে পারে। নিরপেক্ষ সরকার ছাড়া যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা প্রমাণ করতে হলেও সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে 5টি এই মেয়র পদে বিএনপির প্রার্থী জিতবে, যদি সুষ্ঠু নির্বাচন হয়। আর যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে জনগণ দেখবে যে কিভাবে তারা কারচুপি করছে। আগামী নির্বাচনে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি আরও প্রতিষ্ঠিত হবে। আরেকটি জিনিস হলো, বিএনপি বিশাল একটি দল, সবাই তো আর মন্ত্রী এমপি হবে না। কেউ উপজেলা চেয়ারম্যান হবে, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। একটা দলে তো সকলেরই আকাঙ্ক্ষা থাকে একটি জায়গায় যাওয়ার জন্য। দলীয় সিদ্ধান্তের বাইরে সিটি নির্বাচনে যেতে চাইলে দলীয় প্রতীক ছাড়াই প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে হবে বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এই সরকারের অধীনে যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, কাজেই এই অবস্থার ভেতরে আমরা এই নির্বাচনে দলীয় কোনো নমিনেশন দেব না। স্বতন্ত্র যে কেউ করতে পারে। এখন কোনো দলের সদস্য যদি স্বতন্ত্র করতে চায় তাহলে তো সে আর দলের অংশ হিসেবে থাকবে না। সিটি কর্পোরেশন নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় প্রতীক ব্যবহারের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে সাংঘর্ষিক পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মনে করেন বিএনপি নেতারা। স্থানীয় সরকার তো সরকার পরিবর্তনে বা সরকারের কারা থাকে না থাকে তার নিয়ামক নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবেই উচিত যে ওই সিম্বল ছাড়া, প্রতীক ছাড়া, জাতীয় প্রতীক ছাড়া নির্বাচনে যাওয়া উচিত। জাতীয় রাজনীতির যে সাংঘর্ষিক যে রূপ, সেই সাংঘর্ষিক রূপ কিন্তু আজকে শহরে, গ্রামে, গঞ্জে প্রতিটি জায়গায় প্রসারিত হয়ে গিয়েছে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আয়োজন স্থানীয় সংকট সমাধানের পথে বড় বাধা বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। নির্বাচন দলীয়ভাবে করার যে পদ্ধতি এবং আইন সরকার করেছে সেটাই আসলে ভুল করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আসন্ন 5 সিটি নির্বাচনের মধ্যে গাজীপুর ও সিলেটে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে নৌকার প্রার্থীকে। এরই মধ্যে গাজীপুরে মনোনয়ন বঞ্চিত জাহাঙ্গীর আলম নির্বাচনের আভাস দিয়েছেন। আর সিলেটের বর্তমান মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরী সম্প্রতি লন্ডন থেকে ঘুরে এসেছেন। শিগগিরই নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি। জয় যাদবের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিদ্রোহী আতঙ্কে রয়েছে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করায় দল থেকে বহিষ্কার হওয়া এবং পরে নেত্রীর সাধারণ ক্ষমা পাওয়া গাজীপুরের জাহাঙ্গীর আলমকে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দেয়নি দল।
নৌকার টিকিট পেয়েছেন মহানগরের সভাপতি আজমতুল্লাহ খান। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে দাঁড়ানোর আভাস দিচ্ছেন জাহাঙ্গীর আলম। কেন্দ্রীয় নেতারা বলছেন এবার বিদ্রোহী হলে পার পাবেন না তিনি। বিদ্রোহী প্রার্থী সবসময়ই থাকে, সে যদি করবে, কিন্তু আমার মনে হয় না যে ভালো করতে পারবে। জাহাঙ্গীরের দলে আছে, তাকে দলে থেকে বহিষ্কার করা হয়েছিল, আবার দলে নেওয়া হয়েছে, কাজেই সে যদি করে তার কঠোর শাস্তি হবে। সিলেট সিটি কর্পোরেশনের হিসেবটা ভিন্ন। এখানে বদরুদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে টানা 2 দফায় মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরী। এবার 22 বছর পর মেয়র পদে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। মনোনয়ন পেয়েছেন দলের যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি জেলা ও মহানগরের কোনো কমিটিতে নেই। নেতারা বলছেন বিএনপি মুখে নির্বাচনে না আসার কথা বললেও তাদের প্রার্থীকে ঠিকই স্বতন্ত্র দাঁড় করাবে। হয়তো আপনি ভাবছেন যে ধানের শীষ নিয়ে তারা করবে না, কিন্তু যদি আরিফ সাহেবই আবার নির্বাচন করে, ধানের শীষের থেকে পদত্যাগ করে, আমরা কি হিসাবে নিব রেজাল্ট? তখন ফাইনাল রেজাল্টে দেখা যাবে যে তারা হেরেছে, জিততে পারে নাই। তারপর তো আমাদের বুঝতে হবে যে বিএনপি একই প্রার্থী ছিল, নামটা আলাদা ছিল, এটা একটা কৌশল। এদিকে নির্বাচনের সিগন্যালের ব্যাপারে সম্প্রতি লন্ডন থেকে ঘুরে এসেছেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান অচিরেই বিষয়টি খোলাসা করবেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পরিষ্কারভাবে আপনার সাংবাদিক মিডিয়া দেখে খোলাসাভাবে আমি আমার সিগন্যাল যেটা আছে সেটা আমি ঘোষণা দেব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। অবৈধভাবে প্লট ও ফ্ল্যাট পেতে গোল্ডেন মনিরকে সহযোগিতাকারী রাজুক কর্মকর্তাদের ধরতে জাল পেতেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজুক থেকে নেওয়া প্লট এবং ফ্ল্যাটের তালিকায় স্বাক্ষরকারী কর্মকর্তাদের তথ্য চেয়ে এরই মধ্যে সংস্থাটির কাছে চিঠি দিয়েছে কমিশন। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। গোল্ডেন মনিরকে বাসা থেকে নগদ টাকা ও অস্ত্রসহ 2020 সালে গ্রেপ্তার করে র্যাব। এই ঘটনায় র্যাব 3টি মামলাও করে মনিরের বিরুদ্ধে। তিনি আছেন কারাগারে। মধ্যবাড্ডা ডিআইটি প্রকল্পে প্লট সহ বিভিন্ন জমি আত্মসাতের অভিযোগে মনির এবং রাজুকের 9 কর্মচারীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাছাড়া 22 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের আরেকটি মামলা আছে গোল্ডেন মনিরের বিরুদ্ধে। দুদকের তদন্তে দেখা যায় রাজুক কর্মকর্তাদের সহযোগিতায় বাড্ডা, নিকেতন, কেরানীগঞ্জ, উত্তরা, নিকুঞ্জ এলাকায় 41টি প্লট নিয়েছেন তিনি। এছাড়া তার স্ত্রী রৌশন আক্তারের নামে নিয়েছেন প্লট এবং ফ্ল্যাট। এসব প্লট মালিকানা পেতে যারা গোল্ডেন মনিরকে সহযোগিতা করেছেন তাদের তথ্য চেয়ে রাজুকে চিঠি দিয়েছে দুদক। এ ব্যাপারে রাজুককে পত্রালাপ করা হয়েছে, কিন্তু রাজুক থেকে কোনো জবাব পাওয়া যায়নি। রাজুক জবাব দিলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেব। যাদের সহযোগিতায় প্লট এবং ফ্ল্যাট আত্মসাৎ করেছেন গোল্ডেন মনির, তাদের আইনের আওতায় আনতে চাই দুদক। দুর্নীতি দমনের প্রশ্নে সরকারের যে কোনো প্রতিষ্ঠান, সরকার বা বেসরকার, যাই বলি না কেন, সবারই দায়িত্ব হবে আমাদেরকে সহযোগিতা করা। গোল্ডেন মনিরকে সহযোগিতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান এই দুদক কমিশনার। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। ঈদের পঞ্চম দিনেও অনেকটা ফাঁকাই রয়েছে ঢাকা। সড়কে নেই গাড়ির দীর্ঘ সারি। এ যেন ঢাকাবাসীর কাছে এক অনভ্যস্ত শহর। তবে 2-1 দিনেই ঢাকা আবার ফিরতে পারে পুরনো রূপে। প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে দলে দলে আবার কর্মস্থলে ফিরছে মানুষ। যদিও সেই ফিরতি যাত্রা এখন পর্যন্ত বেশ স্বস্তিদায়ক, সেটা হোক সড়ক কিংবা রেলপথ। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ঈদের পঞ্চম দিনেও কর্মস্থলে ফিরতে দেখা গেছে রাজধানীবাসীকে। পরিবারের সাথে ঈদ উদযাপনের তৃপ্তি যেন এখনো তাদের চোখে মুখে। আত্মীয় স্বজনকে ছেড়ে আসছে তো খুবই খারাপই লাগছে, আরো কয়েকদিন থাকতে পারলে ভালোই। তো প্রবলেম হয় না, আমরা অনলাইনে নিচ্ছি তো এই জন্য অত সমস্যা হয় নাই, ভালোভাবে আসছে। কাজের জায়গায় ফিরে আসতেই হয়, মা বাবা ভাই বোন যারাই আছে না কেন, এই সব শেষে একটা দুঃখজনক বিদায় দিয়ে হইলেও আসতে হয়। তবে ছুটি শেষ হলেও এখনো রাজধানী ছাড়ছেন অনেকেই। আগে আসলে ভিড়টা বেশি থাকে, যাতায়াত করতে সুবিধা হয়। ঈদের পরপরই একটু ভিড় কম থাকে, স্বাচ্ছন্দ্যে যাওয়া যায়। ঈদে লম্বা ছুটি পেয়েছি তো
যার কারণে শহর থেকে গ্রামের দিকে বেড়াতে যাচ্ছি। কলেজের থেকে একটা লম্বা ছুটি পাইছি, তাই পরিবারের সবাই মিলে ডিসাইড করছি যে আমরা সিলেটে ঘুরতে যাব, একটু আনন্দ করবো আর কি। এবারের ঈদ যাত্রা এবং ফিরতি পথে তুলনামূলক স্বস্তি ছিল রেলপথে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ঈদুল ফিতরের মতো আগামী ঈদুল আজহার ঈদ যাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জানান, চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী সেপ্টেম্বর নাগাদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুমন্ত্রী বলেন, ২০ এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭,০০০ মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ৭৭ লাখ টাকা। এছাড়া পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত ৬৬০ কোটি টাকা টোল আদায় হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এবার অনেকটা যানজট মুক্ত ঈদ আমরা উদযাপন করতে পেরেছি। এটা বহুদিন পর আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য একটা সুখবর। সামনের দিকে এই ধারাটাকে আরো ইতিবাচক আমরা করতে পারবো। রাজধানী জুড়ে আতঙ্কের আরেক নাম তিতাস গ্যাস। গ্যাস লিকেজের ঘটনায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটলেও সম্প্রতি বেশ কিছু এলাকার বাতাসে গ্যাসের গন্ধ মেলায় নতুন করে আতঙ্কিত রাজধানীবাসী। তিতাস বলছে, দীর্ঘদিনের পুরনো লাইনে সৃষ্ট ফুটো বা অবৈধ গ্যাস সংযোগে বাড়ছে লিকেজ, যা অপচয়ের পাশাপাশি বড় দুর্ঘটনার কারণ বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ৪০ বছরের পুরনো গ্যাস লাইন, যার মেয়াদ শেষ হয়েছে ১ দশক আগে। এসব লাইনের মাধ্যমেই ১৬ জেলার প্রায় ২৮ লাখ গ্রাহককে সেবা দিয়ে আসছে তিতাস গ্যাস। ঢাকায় বিভিন্ন সময় গ্যাস লিকেজের কারণে দুর্ঘটনা ঘটলেও সম্প্রতি বেশ কিছু এলাকায় পাওয়া যায় মিথেন গ্যাসের উপস্থিতি। এতে আতঙ্কিত বাসিন্দারা। গতকালকে রাত্রে তো এখানে একটা আতঙ্ক বিরাজ করছিল। একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কিছু করার নাই, তখন শুধু হাই হাই করতে পারবে। তিতাসি বলছে, রাজধানীর ১৬৮২ কিলোমিটার গ্যাস লাইনের ৯৯২৬ স্থানে শনাক্ত করা হয়েছে গ্যাসের লিকেজ। পুরনো ও অবৈধ গ্যাস সংযোগের ফলে এই লিকেজ বলছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। লিকেজ তো আছে, পুরনো পাইপ লিকেজ আছে মানে লিকেজগুলা সৃষ্টি হয়েছে। তো এই বললাম না আপনাদেরকে, অবৈধ কানেকশন যারা নেয়, ঠিক মতো লিক মানে টাইট মতো দেয় না, আপনার ফিটিংস ব্যবহার করে না, তারপরে আপনার হুস পাইপ দিয়ে গ্যাস নিয়ে যায়, বিভিন্ন কারণে তারা অবৈধ কাজগুলো করে। এই জন্য এই সমস্ত জায়গাগুলো দিয়ে লিকটা বের হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ এসব লাইনের ফলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। পাইপ লাইনগুলো অনেক পুরনো তো আমাদের ঢাকাতে, এবং সেখানে অনেক ফুটো আছে। এই ফুটো দিয়ে যে সাধারণভাবে যে গ্যাসটা বার হয়, আমরা সেটা স্মেল করতে পারি না, কারণ হয়তো এটার পরিমাণ কম। কিন্তু এখন যেহেতু গ্যাসের চাপটা বেশি, এটা অনেক বেশি করে বার হচ্ছে এবং এটা স্মেল করা যাচ্ছে। তো জিনিসটা আপনার আশঙ্কাজনক, উদ্বেগজনক। এটাকে খুব একটা হালকা করে নেওয়া উচিত না। জননিরাপত্তা বিবেচনায় পুরনো এসব লাইনের মেরামত ও নতুন সংযোগ লাইনের পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে যথেষ্ট নজরদারির মাধ্যমে এটাকে তড়িৎ গতিতে একটা মানে এটা রিমেডি করা উচিত, মেরামত করা উচিত। ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহর টোটালি আমরা পাইপ, পুরাতন পাইপ রিপ্লেস করে দেবো নতুন পাইপ লাইন দ্বারা, এবং এখানে জিআইএস থাকবে, স্ক্যাডার সিস্টেম থাকবে, যাতে কোনো জায়গায় যদি লিক হয় আমরা বুঝতে পারি, কন্ট্রোল রুম থেকে বুঝতে পারবো যে এখানে লিক হয়েছে বা কেউ অবৈধ কানেকশন নিল, তখন আমরা বুঝতে পারবো। এটা আমরা প্রজেক্ট অলরেডি হাতে নিয়েছি, ডিবিবি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। শুধুমাত্র গেল বছর তিতাসের কাছেই ৪,৯৯১টি অভিযোগ পড়ে গ্যাস লাইন লিকেজের। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। আগামী ২১ মে হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় আর বাড়বে না। সচিবালয় ই হজ বিডি নামের মোবাইল অ্যাপ উদ্বোধন এবং হজ ওমরা সহায়িকার
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী জানান, এই অ্যাপের মাধ্যমে হজ ও ওমরাতে যেতে সব কার্যক্রম ঘরে বসেই করা যাবে। আরও জানান, হজের 3000 কোটা ফাঁকা রেখে এবারের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোটা ফাঁকা থাকা কোনো সমস্যা নয় বলেও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। ফলে পার্শ্ববর্তী অনেক দেশেই হজযাত্রীর সংখ্যা কমে গেছে। 9 দফা বাড়ানোর পর গতকাল মঙ্গলবার শেষ হয় হজ নিবন্ধনের সময়সীমা। 3000 বা 3500 কোটা আমাদের খালি যাচ্ছে এবার। গত বছর হজে কি হয়েছিল, আমরা কিন্তু স্পেশালি টিও লেটার দিয়ে আমরা কিন্তু 2415 জন আমরা কিন্তু তাদের কাছে চেয়ে নিয়েছিলাম এবং তারা দিয়েছিল। তো এটা কোনো বিষয় না, 2000, 3000, 3500 বা 1000, 1500 এটা কোনো বিষয় না। আপনারা প্রমাণ পাবেন। হজের কাজ শেষ হোক, সারা বিশ্বের কি অবস্থা হয় আর আমাদের অবস্থা কি একটু চিন্তা করে তখন বুঝতে পারবেন, তখন বলবেন যে বাংলাদেশ কি করেছে। আমাদের হজ যত যাত্রী যাচ্ছে মানে পার্সেন্টেজ অনুসারে সারা বিশ্বে আমরা হাইস্টই থাকবো ইনশাআল্লাহ পার্সেন্টেজ অনুসারে।